নমস্কার, আমি সংকল্প চক্রবর্তী। আজকে ফিজিক্সের ওয়ার্ক পাওয়ার এনার্জি নিয়ে আজকে আমরা বিস্তারিত ডিসকাশন করব। যারা বর্তমানে ক্লাস 9-এ পড়ছো, ডিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ, এনএমএস পরীক্ষা দেবে, বা যারা ক্লাস 11-তে পড়ছো তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। ক্লাসিক্যাল মেকানিক্সে একটা ইম্পর্ট্যান্ট পার্ট কভার হয় এই চ্যাপ্টারের দ্বারা, এবং আজকে আমরা এই চ্যাপ্টার সম্বন্ধে একটু বিস্তারিত জানবো। এর থিওরিগুলো খুবই সুন্দর এবং এখান থেকে কিন্তু নিউমেরিক্সও প্রচুর আসে, যেগুলো পরীক্ষায় কিন্তু বিভিন্ন রকমের কম্পিটিটিভ পরীক্ষা বিভিন্ন রকমভাবে আসে, বিভিন্ন মার্কসের আসে, সেগুলোকে কিন্তু ক্র্যাক করতে হবে। ওকে, তাহলে থিওরির দিকে একটু যাই। ফার্স্টে চলে আসি ওয়ার্ক, ডেফিনেশন অফ ওয়ার্ক। ওয়ার্ক ইংলিশ টার্ম, যেটাকে আমরা বাংলায় বলি কৃতকার্য বা কার্য, ব্যাপার একই, সংক্ষেপে বললাম কার্য। এবার এই কার্যটা কি? আমরা যদি এমনি সাহিত্যের ভাষায় বলি, কাজ করা মানে অনেক কিছুই বোঝাতে পারে। যেমন আমি এই আমার যে হাতে পেনটা আছে সেটাকে আমি সরালাম, সরিয়ে দিলাম, এটা একটা কাজ হতে পারে। ডাস্টার আছে, ডাস্টারটাকে এদিকে সরিয়ে দিলাম, এটা একটা কাজ। যাই আমরা করি সেটাই কাজ। কিন্তু ফিজিক্সের ভাষায় কাজ আমরা তাকেই বলবো যখন আমরা কোনো একটা বলের প্রভাবে বস্তুর স্মরণ ঘটাবো। কীরকম? আমি যদি ধরি নিই, এখানে আমার কাছে একটা বল ছিল, বলটাকে তলের উপর, এবার আমি এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। ফোর্সের মান ধরছি এফ মানের একটি ফোর্স আমি এর উপরে অ্যাপ্লাই করব। এবার দেখা গেলো এই এফ মানের ফোর্স অ্যাপ্লাই করার জন্য এর স্মরণ হয়েছে, মানে যেখান থেকে শুরু করেছিল স্টার্টিং পয়েন্ট থেকে স্মরণ হয়েছে, ধরে নিচ্ছি এস। আমরা জানো স্মরণকে এস দিয়ে লিখি, কারণ স্মরণ একটা ভেক্টর কোয়ান্টিটি, এবং বস্তুটা এখানে এসে থেমেছে। তাহলে এখানে একটা কৃতকার্য হয়েছে যাকে আমরা ওয়ার্ক করেছি। এবার ওয়ার্কটা কত হয়েছে সেটাও আমাদের বার করতে হবে, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক। এবার এখানে অ্যামাউন্ট অফ ওয়ার্ক বার করার জন্য আমাদের ওয়ার্কের সংজ্ঞাতেই বলা আছে, ওয়ার্ক তাকেই বলা হয় যখন কোনো বস্তুর প্রভাবে বলের প্রয়োগ, কোনো বস্তুর বলের প্রভাবে যখন প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে, তখন সেই বল এবং প্রয়োগ বিন্দুর স্মরণের গুণফলকেই আমরা কি বলি, তা কৃতকার্য বলি। তাহলে এখানে একটা বল আমরা অ্যাপ্লাই করেছি, বলের প্রভাবে স্মরণ ঘটেছে এস, তাহলে তাদের গুণফলকে আমরা কি বলছি, কৃতকার্য। তাহলে ব্যাস, ওয়ার্ক ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ, এফ গুণন এস। এটাই ওয়ার্কের সিম্পলিফাইড ভার্সন অফ ইকুয়েশন, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। আচ্ছা, এবার যারা স্কেলার ভেক্টর সম্বন্ধে একটু নলেজ আছে তাদেরকে আমি একটু বলে দিতে চাই, ওয়ার্ক কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। ওয়ার্ক একটা স্কেলার কোয়ান্টিটি, কিন্তু ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুটোই ভেক্টর কোয়ান্টিটি। যারা অলরেডি তোমরা ডট প্রোডাক্ট পড়ে এসেছো তারা জানো, ডট প্রোডাক্ট আমরা তখনই বলি যখন দুটো ভেক্টরের গুণফল একটা স্কেলার হয়, তখনই তাকে আমরা ডট প্রোডাক্ট বলি। আমাদের কাছে ওয়ার্ক যেটা আছে সেটা একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ এর কোনো নির্দিষ্ট ডিরেকশন নেই, কিন্তু ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। তার মানে আমি এদের উপরে ভেক্টর অ্যারো দিতে পারি। জিএসের জন্য খুব ইম্পর্টেন্ট হতে যাবে, একবার ভালোভাবে তোমরা দেখে নাও, ওয়ার্ক কিন্তু স্কেলার কোয়ান্টিটি, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি। এরকম একটা কিন্তু কোশ্চেন আসতেই পারে যে এমন একটা রাশি বলো আর ভৌত রাশি বলো যাদের মানে যাকে প্রকাশ করা হয় দুটো ভেক্টরের গুণফল দিয়ে, কিন্তু সে আবার নিজে একটি স্কেলার রাশি। ওয়ার্ক, দ্যাট ইজ ওয়ার্ক। আচ্ছা, এবার হচ্ছে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, এদের ডট প্রোডাক্টকে আমি ওয়ার্ক বলছি। এবার ডট প্রোডাক্ট কেন বলছি সেটাকে আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করছি। আচ্ছা, এখানে তো ফোর্সটাকে আমি লিনিয়ার দিয়েছিলাম, মানে হরাইজন্টালের সাথে কোনো অ্যাঙ্গেল করে দিই। এবার যদি ফোর্সটাকে আমি এরকমভাবে প্রয়োগ করি, যেটা হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে কি ব্যাপারটা বোঝা আছে? এখানে একটু বুঝতে হবে, আমাদের এখানে একটু ট্রাইগোনোমেট্রিক হেল্প নিতে হবে, তাহলে আমরা কিন্তু কনসেপ্টটা আরও ভালোভাবে প্রবেশ করতে পারবো। ফোর্সটা আমি এতক্ষণ কী প্রয়োগ করছিলাম, হরাইজন্টালের সাথে, মানে আমি কীভাবে বুঝাই একটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এই যে আমার কাছে যে পেনটা আছে এটা একটা হরাইজন্টাল প্লেনে আছে। এবার হরাইজন্টাল প্লেনের বরাবর যদি আমি একটা ফোর্স প্রয়োগ করি তাহলে একরকমভাবে ফোর্সটা প্রয়োগ হচ্ছে, কিন্তু আমি পেনটাকে যদি আমি এরকমভাবে একটা ফোর্স প্রয়োগ করি, মানে একটা অ্যাঙ্গেল করে, জাস্ট লাইক এরকম একটা অ্যাঙ্গেল করে, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে এই টাইপের একটা ফোর্স দিচ্ছে, তেমন একটা অ্যাঙ্গেল করে ফোর্সটা আছে, এই যে এই অ্যাঙ্গেলটা। এবার আমি ধরছি হরাইজন্টাল বা অনুভূমিক তলের সাথে সেটা থিটা অ্যাঙ্গেল করে আছে। যারা তোমরা রেজলিউশন অফ ভেক্টর পড়েছো তারা জানো, বলের বা যে কোনো ভেক্টর রাশিরই দুটো কম্পোনেন্টস হতে পারে দুটো ডিরেকশনে, পারপেন্ডিকুলার দুটো ডিরেকশনে। তাই আমরা হরাইজন্টাল ডিরেকশনে বলছি যে কম্পোনেন্ট এফ কস থিটা, যেহেতু এর সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, আর এর পারপেন্ডিকুলারই যেটা আমাদের হচ্ছে ওয়াই অ্যাক্সিস, যেটা যদি আমরা বলি তাহলে হচ্ছে এখানে হচ্ছে
ফোর্স কত হচ্ছে না, এখানে ফোর্স হচ্ছে এফ সাইন দুই দিকে কম্পোনেন্ট হচ্ছে। আচ্ছা এবার তাহলে আমি বলটাকে ভাগ করে নিলাম দুটো ফাংশন। এবার দেখো এই সরণটা কোন বলের জন্য হচ্ছে, এই টোটাল এফ বলের জন্য তো নিশ্চয়ই হচ্ছে না, হচ্ছে কার জন্য, এফ কস থিটার জন্য হচ্ছে, তাই না? পুরো বলের জন্য তো আমার হচ্ছে সরণটা হচ্ছে না, হচ্ছে এফ কস থিটার জন্য, আর এফ সাইন থিটা তো পারপেন্ডিকুলার। যদি আমি কোনো একটা বস্তুকে আমি যদি অ্যাঙ্গেল করে আমি কিছু করি, অ্যাঙ্গেল করে আমি বল প্রয়োগ করছি, বস্তুটা কিন্তু এইদিকে আসছে, অ্যাঙ্গেল করে ফোর্স প্রয়োগ করছি, বস্তুটা আসছে কিন্তু এইদিকে, উপরে কিন্তু যাওয়ার প্রবণতা নেই, তাহলে কার্যটা কোন বলের জন্য হচ্ছে, যে বলের আমি যে বলটাতে টানছি এইদিকে, এর এইদিকে যে কম্পোনেন্টটা আছে মানে অনুভূমিক দিকে যে কম্পোনেন্টটা, সেটার জন্য কি না, সেটার জন্য এর ওয়ার্ক হচ্ছে। এই যে উলম্ব কম্পোনেন্ট, তার জন্য কিন্তু কোনো ওয়ার্ক হচ্ছে না। হ্যাঁ সেটা তোমার নর্মাল রিয়াকশন কমাতে পারতে পারে, সেটা আলাদা বিষয়, সেটা আমাদের কোনো হচ্ছে ম্যাটেরিয়ালের মধ্যে আসে না। কিন্তু যে আমার সরণটা হচ্ছে, এসটা হচ্ছে, সেটা কার জন্য হচ্ছে, তার হরাইজন্টাল কম্পোনেন্টের জন্য হচ্ছে। তাহলে আমি হরাইজন্টাল কম্পোনেন্টের ফোর্সটা নিই, এটা আমাদের হয়ে গেল ফোর্স হরাইজন্টাল ফোর্স, এর নাম দিচ্ছি। তাহলে আমাদের এই ক্ষেত্রে ওয়ার্কটা কি হয়ে গেল, আমাদের ওয়ার্কের রাশিমানটা একটু পরিবর্তন হয়ে যাবে। ওটা নর্মাল ক্ষেত্রে ছিল যখন ফোর্সটাকে আমি যদি এরকমভাবে অ্যাপ্লাই করছিলাম, যদি কোনো ফোর্সকে যখন কোনো অ্যাঙ্গেল করে নিই, সেক্ষেত্রে ওই ইকুয়েশনটা ইউজ করতে পারি। কিন্তু এই কমপ্লেক্সিটির ক্ষেত্রে আমরা ইকুয়েশন ইউজ করবো হচ্ছে এরকম, এখানে ওয়ার্কটা হয়ে যাবে কি, সেম সংজ্ঞা থেকে আবার সেম বলতে পারি, বলের প্রভাবে যখন সরণ হবে তখন বল এবং সরণের গুণফলকেই আমরা কি বলি না ওয়ার্ক বলি। তো এখানে বল এখন কত, উলম্ব দিকে কোনো কিন্তু সরণ হয়নি, উলম্ব দিকেও যদি কৃতকার্য হতো কিন্তু এখানে কোনো একটা সরণ থাকতো, কিন্তু এখানে এস জিরো, উলম্ব দিকে কোনো কৃতকার্য হয়নি, হয়েছে কোথায় না হরাইজন্টালি কৃতকার্য হয়েছে। তার মানে আমি বলতে পারি হরাইজন্টাল ফোর্স ইনটু হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, তাহলে এফ কস থিটা ইনটু এস, এটা একটু সাজিয়ে লিখি এফ এস কস থিটা। আচ্ছা কিছু মনে করছে ভেক্টর থেকে ক্লাস 11 স্টুডেন্টরা, ভেক্টরের যারা তোমরা ডট গুণ করেছো তারা জানতে এ ডট বি দুটো ভেক্টর, এদের প্রোডাক্ট কি হয় মডুলাস অফ এ মডুলাস অফ বি ইনটু কস থিটা, কম্পেয়ার করে ধরতে পারে এফ এস কস থিটা, কম্পেয়ার করা যাচ্ছে। তার মানে বলতে পারি এফ, তোমাদের ক্লাস 9 এ দেখবো অনেক রাইটারের বইতে লেখা আছে এফএস, আর শুধু এরকম দেওয়া আছে ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফএস, আবার কিছু কিছু ক্ষেত্রে দেওয়া আছে এফএস কস থিটা, এই ইকুয়েশনটাকে ইউজ করেছে, এই ইকুয়েশনটাকে ইউজ করেছে। আর ভেক্টরটা অবশ্য ক্লাস 11 এ আছে, ভেক্টর সাইনকে ক্লাস 9 এ দেওয়া নেই, অনেকে হচ্ছে এই ইকুয়েশনটাকে ক্লাস 9 এ অলরেডি কিন্তু ইউজ করেছে, ঠিক আছে? তো হচ্ছে যে ইকুয়েশনই বলো কস থিটাটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশনটা হচ্ছে কস থিটা। এবার তাহলে বলবে যে আমরা যখন ফোর্সটাকে এই বরাবর প্রয়োগ করছিলাম, কোনো একটা বস্তুর উপরে জাস্ট লাইক একটা বস্তু ছিল, এর উপরে আমি ফোর্সটাকে এই বরাবর রেখেছিলাম, এরকম ভাবে প্রয়োগ করছিলাম, তখন তাহলে আমার ওয়ার্কটা এফএস কেন হয়ে যাচ্ছে, কস থিটা তো থাকা উচিত ছিল। দেখো এবার ভালো হবে, এই বলটা কি হরাইজন্টালের সাথে কোনো অ্যাঙ্গেল করে আছে না, আমরা যদি দেখছিলাম এরকম একটা বল অ্যাঙ্গেল করেছিল, কিন্তু এই বলটা তো এরকমই মানে হরাইজন্টাল, আর এই লাইনটা একদম একই লাইনে চলে এসেছে, মানে অ্যাঙ্গেলটা জিরো হয়ে গেছে। কস জিরোর ভ্যালু কত, যদি থিটার জায়গায় আমি জিরো বসিয়ে দিই এই ইকুয়েশন থেকে, আর যদি আমি হিসাবটাকে ডাব্লিউ ইজ ইকুয়াল টু যখন ফোর্সটা একদম হরাইজন্টালের সাথে কোনো অ্যাঙ্গেল করে থাকে না, একদম সমাপতিত হয়, তাহলে ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি হয়ে গেল এফ এস কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি ভ্যালু কত হয় 1, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু মানে কিন্তু এটাই বলছিলাম এফ এস এইভাবে করতে হবে, এটা যখন লিনিয়ার হবে। ওকে, তো এটা হয়ে গেল কার্যর বেসিক জিনিসপত্র, কিভাবে হচ্ছে এফএস কস থিটা, এই জিনিসটা কেন হচ্ছে ডট গুণ, ঠিক আছে? এবার আমি এটা একটু মুছে দিচ্ছি যাতে টোকারগুলো টোকাটা হয়নি, আমি স্ক্রিনশট করে নেবো। আচ্ছা তাছাড়া আমি একটা জিনিস বলেছি, এই টপিকগুলো আমার নোটস অলরেডি বানানো আছে, আমি পিডিএফটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবো। যেটা যেটা একদম বেসিক জিনিস সেটা অনেকটা করা হয়েছে, কোশ্চেনও করবো আমরা যদি পরে। তার আগে কার্যনে ছোটো কয়েকটা কথা বলি। ছোটো কয়েকটা কথা এরকম যে কার্য যে জিনিসটা আছে আমাদের, সেটা 3 ধরনের হতে পারে, জাস্ট লাইক এরকম ব্লক চাইবো, এর উপর আমি ফোর্স প্রয়োগ করছি, ডিসপ্লেসমেন্ট একই দিকে করেছি, যেদিকে বল প্রয়োগ করছি সেদিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে। আবার এরকম হতে পারে ফোর্স প্রয়োগ করে যাচ্ছি, ডিসপ্লেসমেন্ট হয়নি, ইভি এটাও হতে পারে যে ফোর্স প্রয়োগ করেই যাচ্ছে কিন্তু ডিসপ্লেসমেন্ট কিন্তু হয়নি। আচ্ছা আরেকটা কি হচ্ছে, আরেকটা এরকম কন্ডিশন হতে পারে ফোর্স এদিকে আমি প্রয়োগ করছি বস্তুর উপরে, কিন্তু দেখা যাচ্ছে ডিসপ্লেসমেন্ট এদিকে হচ্ছে,
এসটা এই ডিরেকশন। ঠিক আছে, আসলে চিত্রটা একটু ভালো ঠিক করে আমি আমি এদিকে প্রয়োগ করছি, যার ফলে এসটা এইদিকে হচ্ছে। এই তিনটা কন্ডিশন হতে পারে। ফোর্স প্রয়োগ করছি, এখানে কোনো এস হয়নি, এস। এই তিনটা ক্ষেত্রে আমাদের হচ্ছে ওয়ার্ক কত সেটা আমাদের বার করতে হবে। আচ্ছা, ওয়ার্কের সূত্র কি জানি? এফ এস কস থিটা। আচ্ছা, এবার একই দিকে হলে তো এফ এস কস থিটা হয়ে যাবে। এবার একই দিকে মানে কি জানি আমরা? এফ এস হয় কস থিটা 0, মানে এস আর এর মধ্যে অ্যাঙ্গেল কিছু আছে কি না? একই দিকে অ্যাঙ্গেল। এবার দেখো অপোজিট দিকে অ্যাঙ্গেল, তাহলে এই ক্ষেত্রে কত হয়ে যাবে? ওয়ার্ক এফ এস কস 180, অপোজিট অ্যাঙ্গেল, ফোর্স এদিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে, ফোর্স ডিসপ্লেসমেন্ট মানে অ্যাঙ্গেল কত? 180 না, তাহলে এফ এস কস থিটা মানে কি নেগেটিভ হবে, কারণ cos 180 ভ্যালু কত হয়? -1, -1 থেকে কি হলো একটা মাইনাস চলে আসলো, তার মানে ওয়ার্ক মাইনাস নেগেটিভ পেতে পারছো। আচ্ছা, এবার দেখো সরণই হয় না, ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এবার এসি যদি 0 হয়ে যায় তাহলে ওয়ার্ক থাকবে না, ওয়ার্ক। আচ্ছা, এই ওয়ার্ক যদি শুধু সরণ হয় না তার ক্ষেত্রে না, আরেকটা ক্ষেত্র আছে যার ক্ষেত্রে কিন্তু এই ওয়ার্কটা 0 হয়। কখন না, দেখো যদি আমার cos থিটার ভ্যালু 0 হয়ে যায়, তার মানে কি থিটা ইকুয়াল টু যখন 90 হয়ে যাবে, মানে বল আর সরণের মধ্যে কোণ দেখা গেল যখন 90 হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওয়ার্কটা 0 হয়ে যাবে। যেমন উদাহরণ, আচ্ছা উদাহরণ দিতে আমার খুব ভালো লাগে, একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি। একটা বস্তু, আচ্ছা সার্কুলার পাথে অরবিট করছে, তাহলে কি এখানে একটা বস্তু আছে বুঝছি, রেডিয়াস r, ওদিকে বাইরে সেন্ট্রিফুগাল ফোর্স অ্যাক্ট করবে, আমি এফ দিচ্ছি, এফসি। বস্তুর বেগ কোন দিকে? এদিকে, ভেলোসিটি ট্যানজেন্ট বরাবর। ঠিক আছে, এবার এখানে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। ওকে, এবার 90 ডিগ্রি হওয়ার জন্য কি ভেলোসিটির দিকেই সরণ হবে সেটা আমরা জানি, তাহলে এসও একই ডিরেকশনে, তাহলে এদের মধ্যে 90 ডিগ্রি, তার মানে এস এর এস যেদিকে আছে, এস তার মানে কিসের জন্য হচ্ছে? এই নিশ্চয়ই এফ এর যে কম্পোনেন্ট মানে আছে, সরি এফ সেন্ট্রিফিউগাল যে আছে তার জন্য নিশ্চয়ই এখান থেকে ওইদিকে সরণটা হচ্ছে না, এটা অন্যদিকে কাজ করছে, এটা অন্যদিকে কাজ করছে। এমন না যে কোনো অ্যাঙ্গেল করে আছে তার কিছুটার জন্য হলো এর সরণ করছে, সেটা কিন্তু হচ্ছে না, এ পুরোপুরি 90 ডিগ্রিতে কাজ করছে। তাহলে আমি কি বলতে পারি এই ক্ষেত্রে ওয়ার্ক কত হচ্ছে? এফ আর এস এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। মানে এফ এর কোনো কম্পোনেন্টই দিয়ে কাজ করবে না, এটা মাথায় রাখবে। যখন আমরা কোনো একটা ভেক্টর নিব এবং তার অপোজিটে আমরা তার হচ্ছে 90 ডিগ্রি নিব, মানে এর 90 ডিগ্রি এখানে, ধরেন এখানে আমি এস ভেক্টর নিয়েছি একটা, এই 90 ডিগ্রি এই, মানে এইদিকে কিন্তু কোনো এইদিক অংশ কাজ করবে না, কারণ আমরা জানি থিটা যখন 90 হয়ে যায় তার মানে cos থিটা ইকুয়াল কত? 0। এবার 0 মানে কি? এই অ্যাঙ্গেলটা যদি থিটা ধরি, এটা যদি 90 হয়ে যায়, তাহলে এর কম্পোনেন্টটা কি জানি? s cos থিটা হয়। এবার তার মানে কি এদিকে কোনো কম্পোনেন্ট কাজ করে না, তার পারপেন্ডিকুলারলি কোনো কম্পোনেন্ট কাজ করে না। এদিকে যদি ফোর্স, এই পারপেন্ডিকুলারলি কোনো কম্পোনেন্ট নেই, তার মানে এদিকে যদি ফোর্স থাকে তাহলে তার পারপেন্ডিকুলারলি কোনো ফোর্সের কম্পোনেন্টই নাই। অ্যাকচুয়ালি ফোর্সটা এখানে 0 হয়ে যাচ্ছে, নেট ফোর্স। তার মানে কি ওয়ার্ক এখানে কত? f যদি 0 হয়ে যায় তার মানে কি ওয়ার্ক 0। তাছাড়া আমরা এরকমভাবে বলতে পারি f s cos থিটা, cos theta is equal to 90, or we can see this cos 90, cos 90 মানে হলো আর এই চারটা কেস আমাদের মাথায় রাখতে হবে। এটাকে আমরা বলি বলের বিরুদ্ধে কার্য, যখন বলটার সংখ্যা অপোজিট দিকে, এটা বলের দিকে কার্য বা বলের উল্টো কার্য, আর এগুলোকে বলি শূন্য বিরুদ্ধে কার্য। ওকে, স্ক্রিনশট করে নিন আমরা। আচ্ছা, এটা তো করা হলো, এবার তাহলে একটা আমরা কোশ্চেন করি, একটা কোশ্চেন করা যেতে পারে। আচ্ছা, কোশ্চেন আমাদের কিছুটা এরকম বললো, ডিএসও যারা আছে ক্যান্ডিডেট তাদের কোশ্চেন দেখলাম। একটা মততল আছে, ইনক্লাইন প্লেন, ইনক্লিনেশন অফ মানে প্লেনের হচ্ছে অ্যাঙ্গেলটা কত? থিটা অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার একটা ব্লককে আমাকে নিচ থেকে উপরে নিয়ে যেতে হবে, একদম টপমোস্ট পয়েন্টে, একদম টপমোস্ট পয়েন্টে, মানে এখানে নিয়ে পৌঁছাতে হবে। ঠিক আছে, এবার বলে দিল বলটার বল হচ্ছে, ঠিক আছে।
আর কি বললো, আর বললো এই যে বেসটা, এই বেসটা হচ্ছে বি আর অতিভুজটা এইচ। ক্লিয়ার? এটুকু বলে দিয়েছে, আমি বললো হোয়াট। ইভেনও যারা এই কোশ্চেনটা অ্যাটেম্প করতে চাও অ্যাটেম্প করো, অ্যাটেম্প করে নাও, পজ করে অ্যাটেম্প করো, আগে অ্যাটেম্প করো কোশ্চেনটা, তারপরে আমরা ওয়ার্ডটা বাদ। আচ্ছা আমি এবার তাহলে আশা করি তোমরা পজ করে যাদের করার তারা করে নিয়েছো, আর যারা সলিউশন দেখতে চাও অনেক বলে দিচ্ছি। আচ্ছা এবার দেখো ভিএসওতে কিন্তু এরকম কোশ্চেন একটা আসতে পারে। কেন আসবে আমি বলছি, ভিএসও তোমরা যখন পরীক্ষাটা দিচ্ছ এটা খুবই ইন্টেলেকচুয়াল পরীক্ষা, আর এরা কি চায় না একদম সঠিকটাকে বাছাই করে নিতে। তাই কিন্তু এরা কিছু কিছু কোশ্চেনে এমন কিছু করে দেবে যেটা তোমাকে ডিস্ট্রাকশন, অ্যাকচুয়ালি ডিস্ট্র্যাক্ট করে দেওয়া হবে। যেমন কি ডিস্ট্র্যাক্ট করছে এরা তোমাকে থিটা, থিটা নিয়ে তারা অনেকে ভেবেছ, তাদেরকে বলছি থিটা নিয়ে ভাবার কিছু না, কারণ থিটা এখানে জাস্ট এ শো, ফাংশন নেই। থিটাটাকে আমি বাইরে মুছে দিতেও পারি। আচ্ছা কোশ্চেনে যত বলা চলে কোনো ফাংশন নেই, থিটার কোনো বিজনেস না। আমরা কি করবো, আমার কি দেখবো, আগে দেখতে হবে আমাকে ওয়ার্ক করে বার করবো। বর্গের সূত্র কি আমাদের নর্মাল কি দেবে, আমি ক্লাস 9 এর মাসে শুরু করছি এক্স এর, আর কি জানি কসটা ফসিটা উঠিয়ে দিয়েছে, আমরা জানি না শুরু করবো কিভাবে সলভ করবো। আচ্ছা এখান থেকে বলটা অ্যাকচুয়ালি উঠলো কতটা, বলটা এই লেভেলে তো গিয়েছে, বলটা অ্যাকচুয়ালি উঠলো কতটা, আমি উঠালাম কতটা সেটা আমি একটু বার করে দেবো, উচ্চতাটা অ্যাকচুয়ালি উঠলো কতটা, আমার এতটা কিন্তু কৃতকার্য না, বলটা কতটা উঠলো সেটাই আমার কৃতকার্য হবে। এক্ষেত্রে আমাদেরকে কি বলে সরণ, নট ডিস্টেন্স। তার মানে কি এখান থেকে সরণ কতটা, এতটা কি সরণ আমি বলবো না, সরণ ভেক্টর কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে কি কতটা ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি এত ডিসপ্লেসমেন্ট, মানে এই হাইটটা যতটা সেটা আমাদের ডিসপ্লেসমেন্ট। আচ্ছা এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু ইনক্লাইন স্লোপ তার মানে কি এটা হবে, তাহলে আমি এই বক্রটাকে হচ্ছে বলতে পারি এখানে আমি, আচ্ছা আমি ডাইরেক্ট করছি না, কাইফোকাস থিওরেম করছি। এটাকে যদি আমি এক্স ধরি, আচ্ছা এটাকে যদি আমি এক্স ধরি তাহলে আমি কি বলতে পারি, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। যেমন কি এখান থেকে এক্স কি হবে, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর রুট। তাহলে আমি এক্স এর থেকে সরিয়ে দিই, লিখে দিই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে এত হচ্ছে, তবে আমি বলতে পারি কতটা হলো ডিসপ্লেসমেন্ট, কত হলো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা এতটা। আচ্ছা এবার বস্তুটার উপর বল কতটা প্রযুক্ত হচ্ছে নিচের দিকে, এমজি ওয়েট যেটা হচ্ছে, তাই তো বলের বিরুদ্ধে কার্য হচ্ছে না, এমজি নিচে কাজ করছে, কিন্তু আমি উঠিয়েছি উপর দিকে, তেমন কি বলের বিরুদ্ধে কার্য। তবে একটা নেগেটিভ সাইন আসে, কিন্তু নেগেটিভ সাইনটা আমি দিব না, আমরা জানি cos 180 মানে একটা নেগেটিভ সাইন সামনে আছে মাইনাসের কাছে, কিন্তু যদি কোশ্চেনের অপশনে আমার নেগেটিভ সাইন না থাকে আমার কোনো দরকার নেই দেওয়ার। তাহলে আমি এখান থেকে ফোর্সটা পেয়ে গেলাম, ডিসপ্লেসমেন্ট পেয়ে গেছি, তার অপোজিটে ওয়ার্কটা আমি চুপচাপ করে বলে দেবো যে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট গুণ ফল, যে এমজি বা ফোর্স আর ডিসপ্লেসমেন্ট কত ওভার এইচ স্কয়ার মাইনাস এটা তো ওকে। কেমন ছিল কোশ্চেনটা? অ্যাকচুয়ালি থিটাটা কিন্তু এখানে ডিস্ট্রাকশন, যারা থিটা নিয়ে অনেক কিছু ভেবে নিয়েছো, ভুল ভেবেছো, এটা হয়ে গেল ফল। ওকে একটু হাই লেভেলেরই ডাইরেক্ট কোশ্চেন করলাম, ওই হচ্ছে 10 সেন্টিমিটার সরণ হলো, বল প্রয়োগ করলাম, তাহলে কৃতকার্য কত, বা কৃতকার্য বলে দিল, বল আছে সরণ কত, ওগুলো কোশ্চেন করালাম না, একটু ইন্টেলেকচুয়াল একটা কোশ্চেন করালাম যেহেতু তোমাদের এবার নিটের, যেহেতু দেখলাম নিটে হতাশাজনক রেজাল্ট দেখে এরকম হাই লেভেল ডাইরেক্ট কোশ্চেন করানোর সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা এবার চলে আসি পাওয়ার। হোয়াট ইজ পাওয়ার? পাওয়ার হচ্ছে আমরা যে ওয়ার্ক করছি সেটা করার সামর্থ্য না, সরি সেটা করার হার, আমরা কত তাড়াতাড়ি করতে পারছি বা কত স্লোলি করছি ওই ওয়ার্কটা, সেটাকে আমরা পাওয়ার বলবো। মানে কার্য করার হারকে আমরা পাওয়ার বা বাংলা একটু বলে ক্ষমতা বলবো। পাওয়ার তার মানে কি ওয়ার্ক বাই টাইম, সেটা বোঝা যাচ্ছে, হার বলতে কি আমরা টাইম দিয়ে ভাগ করে দিত, তাহলে হচ্ছে পাওয়ারকে কি দিয়ে লিখি। আচ্ছা একটা জিনিস বলা হয়নি, একটা জিনিস বলেনি, ভেরি সরি পাওয়ার একটু পরে আসছি। ওয়ার্কের একটা জিনিস বলি, ওয়ার্কের ইউনিট, কিছু লাগেনি, ওয়ার্কের ইউনিট এই সাইডটা হয় জুল, আর সিজিএস হয়
আর আচ্ছা জুল, 1 জুল ইকুয়াল টু কি হবে তাহলে 1 নিউটন ইনটু 1 মিটার বল ইনটু সরণ, ঠিক আছে। এবার 1 আর ইকুয়াল টু কি হবে 1 ডাইন ইনটু 1 সেমি, এটা তো জানা কথা। আচ্ছা এবার 1 যুক্ত রাখি, এবার 1 নিউটন টু দি 10 টু দি পাওয়ার 5 ডাইন, 1 মিটার করে দিই 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার, দেখো 10 টু দি পাওয়ার 7 ডাইন সেন্টিমিটার চলে এসছে। ডাইন সেমি আমি কি জানি, ডাইন ইনটু সেমি আর হয় না, তাহলে 1 যুক্ত করলে কত আর হলো 10 টু দি পাওয়ার 7 আর, এটা কিন্তু আমাদের কিন্তু কোশ্চেন আসলে মাথায় রাখতে হবে। আচ্ছা আমরা কিন্তু কন্ডিশন করবো না, যারা ক্লাস 2 কিন্তু স্টুডেন্ট অনেকের ছায়া বলতে থাকবে কন্ডিশনটাও দেওয়া আছে, কিন্তু কন্ডিশন আমরা করবো না, আমরা ওয়ার্ক আওয়ার এনার্জিটুকুই করবো। এটা একটু স্ক্রিনশট নিয়ে আছে, তাছাড়া নোটে কিন্তু পেয়ে যাবে, এগুলো সব নোটে আছে, বিস্তারিতভাবে আছে। হ্যাঁ নোটসে অবশ্য কোশ্চেন নেই, তোমাদের যদি রিকোয়েস্ট থাকে কোশ্চেন তোমরা করতে চাও, কোশ্চেন তো কয়েকটা করাবো, 6-7টা তো কোশ্চেন করানো যেতে পারে, তোমাদের রিকোয়েস্ট থেকে কোশ্চেন করবো আমরা এসের জন্য বা এএমএসের জন্য, বা 11 বা 9 যারা আছো যাদের এই চ্যাপ্টারটা কোনো কারণে দরকার অ্যাকচুয়ালি, তারা যদি বলো কোশ্চেন করবে, আমি কিন্তু কোশ্চেনের লিঙ্ক তোমরা গুগল থেকেও পেয়ে যেতে পারো, বিভিন্ন সাইটস আছে। এছাড়া তোমরা যদি বলো তাহলে আমার একটা বিশ্বস্ত ওয়েবসাইট আছে, সেখান থেকে ভালো ভালো কিছু কোশ্চেন্স আছে, সেগুলোর লিঙ্ক কিন্তু আমি চাইলে দিয়ে দিতে পারি হচ্ছে ভিডিও ডেসক্রিপশন, যদি তোমাদের রিকোয়েস্ট পাই বা কমেন্টস পাই। আচ্ছা তাহলে পাওয়ার, পাওয়ার আমরা কি বলছি ওয়ার্ক বাই টাইম, কার্যকরের হাত পাওয়ার বলে। আচ্ছা এবার পাওয়ারকে আমরা দেখো ওয়ার্কে কি লিখতে পারি, ফোর্স ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ওকে এটা ফার্স্ট নাম্বার সূত্র, এটা মাথায় রাখতে হবে, এটাই মেন সূত্র পাওয়ার হিসেবে। পাওয়ার কিছু পাওয়ার ব্যাস এইটুকুই কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু না আমরা পাওয়ারে কিছু ফর্ম লিখতে হবে। এবার ফোর্সটাকে ফোর্স রাখি, এস বাই টিকে আমরা কি বলতে পারি, ভেলোসিটি বলতে পারি না, এস বাই টিকে আমরা কি ভেলোসিটি সমান বাই সমান, তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু কি বলতে পারি আমরা ফোর্স ইনটু ভেলোসিটি, এটা দেখো দুটো স্কেলার করে দুটো ভেক্টর তাদের গুণফল স্কেলার মানে ডট করে, তার মানে আমরা কি বলতে পারি এটা একটা, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ল, এখান থেকে আমরা এটাকে পাবো ফোর্স আর ভেলোসিটি গুণফল করে দিই পাওয়ার করতে পারি, ঠিক আছে। এটা কীভাবে আসবে, পাওয়ার শেষ, পাওয়ারের কিছু নেই, পাওয়ার থেকে সেরকম কোশ্চেন আসে না, হ্যাঁ আসতে পারে, যেটা তোমাদের বিএসসি বা ক্লাস এনএস পরীক্ষা আসতে পারে পাওয়ারের কিছু কোশ্চেন, কিন্তু ব্যাস এখানে পাওয়ার কিছু কোশ্চেন আসে। আচ্ছা পাওয়ার বলে দিই, আর পাওয়ারের ইউনিট সাইডে আছে হচ্ছে এই সাইডে আমাদের পাওয়ার ইউনিট কি ওয়াট, ঠিক আছে, আর সিসিএসি আর কি কিন্তু হ্যাঁ চলে যায়, আবার বলে দিচ্ছি 1 ওয়াট ইকুয়াল টু 7 আর এটা কিন্তু একই একটা সংখ্যা, ঠিক আছে। আচ্ছা স্ক্রিনশট করে তোমরা। আচ্ছা এবার আমি যদি পরবর্তী জায়গাটা যাচ্ছি, সেখানে একটা কোশ্চেন করবো আমরা ওয়ার্ক করে নেবো। কোশ্চেনটা হচ্ছে বিষয় এরকম, একটা বন্দুক আছে, একটা মেশিন গান থাকে, এই মেশিন গানটা গুলি ছুটছে, ঠিক আছে, এন সংখ্যক গুলি ছুটছে, যে সমস্ত গুলি প্রত্যেকটা গুলির ভর আমি ধরছি এন, ঠিক আছে। এন সংখ্যক গুলি কত সময়ের মধ্যে ছাড়ছে, এন সংখ্যক গুলি হচ্ছে টি সময়ের মধ্যে ছাড়ছে, আমরা ঠিক দেখাচ্ছি প্রশ্ন বুঝবো, এন সংখ্যক গুলি এম ভরে টি সময়ের মধ্যে, টি সময় হচ্ছে এন সংখ্যক গুলি বেরিয়ে যাচ্ছে, যেগুলো প্রত্যেকটা ভর এম, ঠিক আছে। কত বেগ নিয়ে যাচ্ছে, ভি বেগ নিয়ে যাচ্ছে, ভি বেগ নিয়ে যাচ্ছে, তাহলে পাওয়ার পাওয়ার এটা করে দিয়েছি আমাকে প্রশ্ন। আচ্ছা পাওয়ার কথা, পাওয়ার আমি বার করতে পারি, তো বার করতে পারি ফোর্স ইন্টু কি দিয়ে বলো তোমরা, ফোর্স ইন্টু ভেলোসিটি। আচ্ছা ফোর্স ভেলোসিটি তো আমরা জানি গেছি ভি বার করতে, ফোর্সটাকে বার করতে পারি, আমাদের কি পাওয়ারের রাশিমান আমরা পেয়ে যাবো। আচ্ছা ফোর্স মানে আমরা কি জানি ভরবেগের পরিবর্তন এমভি বাই ভরবেগের পরিবর্তনের হারকে কি বলি আমরা
ফোর্স বলি তো। আচ্ছা, কিন্তু এক্ষেত্রে আমরা যেটা করতে পারি না, এখান থেকে ফোর্সটা আমরা কোনো ডায়াগ্রাম নিতে পারবো না, সমস্যা আছে, সেই সমস্যা আমরা পরে বলেছি। আচ্ছা, এই সূত্রটাকে যেহেতু আমাকে কি সময় আমাকে বলে দিয়েছে, আচ্ছা না কিটাকে নিলাম আমরা, ফান্ডামেন্টাল লটাকে। আচ্ছা চলো, ফান্ডামেন্টাল লটা পাওয়ার ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এবার ডাব্লিউটা ওয়ান চেষ্টা করবো। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি জানি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এবার ডিসপ্লেসমেন্ট তো আমি জানি না, ফোর্স তো হয়ে যাবে, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ফোর্সকে আমি যদি এখানে লিখি এম এ এস, দেখা যায় মাস অ্যাক্সিলারেশন। আচ্ছা, এরপর এখানে কত সংখ্যক ইংলিশ রয়েছে, এন সংখ্যক, মানে এন এম, এটা হলো এর মোট ভর, এন এম এ এস। আচ্ছা, এবার আমরা গতি সমীকরণ কি জানি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s, এবার ভি স্কয়ার বাই 2a ইজ ইকুয়াল টু এস এ করে দিবা, এস যেটাই বলো। আমি এটাকে 0 করেছি কারণ যখন বন্দুক থেকে গুলিটা ছোড়া হয়নি তখন পর্যন্ত কিন্তু প্রাথমিক গতিবেগ 0 ছিল। তাহলে এস এর ভ্যালু কত পাওয়া গেল, ভি স্কয়ার বাই 2, তাহলে এন এম ভি স্কয়ার বাই 2, এটা হলো ওয়াট। তো পাওয়ার এখানে বসিয়ে দিই, ওয়াট কত হবে, ভি স্কয়ার বাই 2 পাওয়ারের ইকুয়েশন। অ্যাকচুয়ালি কিন্তু আমরা গতিশক্তি দিয়ে কাজটাকে করি, যেহেতু গতিশক্তিটা এখন আর করাইনি, সেই জন্য যদি পরে জানা থাকতো তাহলে ডাইরেক্ট সূত্র নিতাম। এটা হচ্ছে হয়ে গেলে পাওয়ারের ইকুয়েশন। এই 10, 5 এগুলো দিয়ে আমরা কিন্তু করছি না, আমরা কিন্তু ডাইরেক্ট হচ্ছে এই যে যেগুলো ধরাধরির ব্যাপার আছে, মানে হচ্ছে এম এন, মানে যেগুলো আমাদের লাগে অ্যাকচুয়ালি সেগুলো কিন্তু আমরা করছি, মানে হচ্ছে এগুলো সিম্বল অ্যাকচুয়ালি যেটা আমরা করছি। আচ্ছা, এবার করবো আমরা লাস্ট টপিক এনার্জি। এবার এনার্জিটাই সবথেকে বড় টপিক আমাদের, কারণ এখানেই হচ্ছে খেলা। এনার্জি কি, এনার্জি হচ্ছে কার্য করার সামর্থ্যকেই শক্তি বলে বা এনার্জি বলে। এবার কিরকম ব্যাপারটা, এনার্জি হচ্ছে অনেকটাকে আমরা এরকমভাবে ভাবতে পারি, এনার্জিকে আমরা ধরে নিলাম 10 জুল এনার্জি, কিন্তু আমি কাজ করছি কত, 5 জুল 5 জুল ধরে। এটা হয়ে গেলে আমার কাছে বুঝি 10 জুল এনার্জিটা আছে, সামর্থ্যটা আমাদের ক্যাপাসিটিটা আছে, সেটাকে আমরা কি বলছি, সেটাকেই বলছি আমরা হচ্ছে এনার্জি। আর সেখান থেকে আমরা যে সেগমেন্টগুলো পাচ্ছি সেগুলোকে আমরা বলছি ওয়াট। হ্যাঁ, সেগুলোকে বলছি আমরা ওয়াট। তো হচ্ছে এই এনার্জি যেটা আছে আমাদের কাছে, সো এই এনার্জিটাকে আমরা আমাদের মেকানিক্যাল এনার্জিকে দুভাবে ভাগ করি, মানে যান্ত্রিক শক্তিকে দুভাবে ভাগ করি। এনার্জি মেকানিক্যাল ক্যান বি ডিভাইডেড অ্যাজ এনার্জি কাইনেটিক প্লাস এনার্জি পটেনশিয়াল। ঠিক আছে, আরও এনার্জি কিন্তু শুধু মেকানিক্যাল হয় না, ইলেকট্রিক্যাল এনার্জি হয়, হিট এনার্জি হয়, লাইট এনার্জি হয়, সাউন্ড এনার্জি হয়, হ্যান্ড এনার্জি, এনার্জি, আমরা সব কিছু আশেপাশে দেখছি, আমরা সব কিছু ফর্ম অফ এনার্জি। ওকে, তো এনার্জি আমরা তাদের মধ্যে একটা মেকানিক্যাল এনার্জি, যেটা আমরা দুভাগে ভাগ করেছি, মানে সমষ্টি হিসাবে। কোনো একটা বস্তু এনার্জিটা মেকানিক্যাল এনার্জি, তার পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি সমষ্টিকে বোঝায়। ওকে, তো এবার মেকানিক্যাল এনার্জি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি কি, যখন কোনো বস্তু একটা গতিশীল অবস্থার মধ্যে আছে, মোশনে আছে, ধরুন ভি বেগে যাচ্ছে, তখন এর মধ্যে যে শক্তিটা আছে এটাকে আমরা কি বলি, কাইনেটিক। তো এটা আমরা একটা রাশিমালা বার করে নিই, এম ভরের বস্তু। তাহলে কাইনেটিক এনার্জি আমরা কি জানি, এনার্জি আর শক্তি যেহেতু সেম, যেহেতু ওদের মানে রাশিটা অনেকটা সেম না, পুরোপুরি কাইনেটিক পদ্ধতিটা সেম, তাহলে আমরা বলতে পারি এনার্জি আর শক্তি মানে কার্য যদি সেম, তাহলে বলতে পারি এটা একটা ডাব্লিউ মানে আমরা কি বলতে পারি, সেটাকে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট কি, মাস এম এ এস, মানে ফোর্সকে ভেঙে এম এ করলাম আর এসটাকে এস, এম ইজ ইকুয়াল টু এম এ, সেকেন্ড ল অফ নিউটন। আচ্ছা, এবার হচ্ছে ওরকম করে দিই আবার, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু, ইউটা তো 0, প্রাথমিক বেগটা পরে গিয়ে ভি বেগ হয়েছে, তাহলে 2s ভি স্কয়ার বাই 2, তাহলে হলো কি হাফ অফ ফোর্স। ওটা তোমরা জানো, এটা কাইনেটিক এনার্জি। ঠিক আছে, আর পোটেনশিয়াল এনার্জি কিরকম, পোটেনশিয়াল এনার্জিটা কিছুটা এরকম, একটা হচ্ছে রেফারেন্স হবে, ফ্রেম অফ রেফারেন্স। এর সাপেক্ষে যদি কোনো বস্তু একটা উচ্চতায় থাকে, ধরুন হচ্ছে এই উচ্চতায় আছে, এম ভরের বস্তু আগে নিচে ছিল, তাহলে এম ভরের বস্তু নিচে কি আছে, জি আছে, তাহলে ওয়েট করতে এম জি নিচ্ছে, উপরে উঠাচ্ছি এইচ উচ্চতা পেলাম, এদিকে দিলে এস কত এইচ, আমার কতটা সরণ হলো, এইচ সরণ হলো, বল কতটা আছে নিচে, ওয়েট এম জি, তাহলে ওয়াট কতটা হবে বা এনার্জি পোটেনশিয়াল। পোটেনশিয়াল মানে কিন্তু আমাদের নির্দিষ্ট স্থল থেকে
কিছুটা উপরেই থাকতে হবে, তাহলে কিন্তু পোটেনশিয়াল এনার্জি আমরা পাবো। পটেনশিয়াল মানে স্থিতিশক্তি, স্থিতি মানে কি উপরে যখন স্থির থাকবো তখন যে শক্তি সঞ্চারিত হবে, কিছুটা উপরে যাওয়ার পর নির্দিষ্ট থেকে যে শক্তি সঞ্চারিত হবে সেটাকে আমরা বলবো পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, পোটেনশিয়াল মানে কি হয়ে গেল ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স কি এমজি, ডিসপ্লেসমেন্ট এইচ, এটা হয়ে গেল এনার্জি। পোটেনশিয়াল হচ্ছে এমজি। এনার্জি মেকানিক্যালকে আমরা কি বলতে পারি, হাফ অফ এমভি স্কয়ার প্লাস এমজি, এর থেকে এম কমন নিলাম হাফ অফ ভি স্কয়ার প্লাস, এটা হলো মেকানিক্যাল এনার্জি। এটা আমাদের মাথায় রাখতে হবে না কোনো বস্তু মেকানিক্যাল এনার্জি। এবার একটা জিনিস আমরা কন্ডিশন করবো, মেকানিক্যাল এনার্জি কোনো বস্তু অল টাইম ধ্রুবক হয়, ধ্রুবক মানে কি কনস্ট্যান্ট নাম্বার, কখনো চেঞ্জ হবে না, কখনো চেঞ্জ হবে না। মেকানিক্যাল এনার্জি আমি জয় করে দিই, মেকানিক্যাল এনার্জি চেঞ্জ হবে, ওকে, এটা একটু মাথায় রাখতে হবে। এটাকে বলে কনজারভেশন অফ এনার্জি। আর শক্তি নিত্যতা শক্তি, শক্তি কখনো ধ্বংস করা যায় না, শক্তি কোনো সৃষ্টিও করা যায় না, শক্তি শুধু রূপান্তর সম্ভব। কিরকম রূপান্তর, এটা এখানে একটা বস্তু সব থেকে নিচে ছিল, মাঝারি একটা পয়েন্ট আছে, আর সব থেকে। এবার দেখো বস্তুটা যত উপরে দিকে যাচ্ছে, বললাম ভি বেগে নিচ থেকে ছুটছে, বুঝবেন যতটা উপর দিকে যাচ্ছে ওর গতি কমবে না আর কমবে ধীরে ধীরে, কারণ নিচের দিকে একটু রিটার্ডেশন দিচ্ছে, নেগেটিভ অ্যাক্সিলারেশন দিচ্ছে কিছু, এবং উপরে যত যাবে ভি কমতে থাকবে, ভেলোসিটি কমতে থাকবে। এবার আমরা এনার্জি কাইনেটিক সূত্রকে জানি হাফ এম ভি স্কয়ার, এবারে সব থেকে বেশি হাফ এম ভি স্কয়ার নিচে হবে, কারণ এবারে সব থেকে বেশি, তারপরে এখানে, আর তারপরে সব থেকে টপ মোস্ট পয়েন্ট, মানে এখানে গিয়ে ও আর উপরে যেতে পারবে না, এরপরে ওকে নিচে ফিরে আসতে হবে, এটা বললাম টপ মোস্ট পয়েন্ট। ঠিক আছে, উচ্চতাটাকে দিচ্ছি এইচ উচ্চতা, ঠিক আছে, এই হাইটটাকে এইচ করছি। এই টপ মোস্ট পয়েন্টে ওর ভেলোসিটি জিরো হবে, দেখুন কোনো একটা ইনস্ট্যান্ট কিছু এটাকে পড়লাম, এই টপ মোস্ট পয়েন্টে যখনই পৌঁছালো তখন কিন্তু ভেলোসিটিটা জিরো হলো। আচ্ছা, টপ মোস্ট পয়েন্টটা ক্যামেরা লক্ষ্য হয়নি, এই টপ মোস্ট পয়েন্টে যখন কিছুটা ইনস্ট্যান্ট টাইমের জন্য ভেলোসিটিটা জিরো হয়ে গেছে, তার মানে এখানে হচ্ছে এনার্জি কাইনেটিক জিরো, এখানে এনার্জি কাইনেটিক সব থেকে নিচে হচ্ছে এনার্জি কাইনেটিক ম্যাক্স, সেখানে এনার্জি কাইনেটিক মডারেট, মাঝামাঝি। আচ্ছা, এবার গতিশক্তি কি হচ্ছে দেখি এখানে, এবার সব থেকে নিচে যখন নির্দেশ স্থলে আছে তখন কি এইচ কিছু আছে, মানে এইচ উচ্চতা তো কোনো নেই, কারণ নির্দেশ স্থলই তো লেগে আছে। তাহলে এখানে হচ্ছে আমরা কি জানি এনার্জি পটেনশিয়াল সূত্র এইচ, এইচ যখন জিরো তার মানে কি পটেনশিয়াল হচ্ছে জিরো। আবার দেখো এখানে গেল কিছুটা উচ্চতা দিল, নিচে এইচ হল উচ্চতা হলো, তার মানে এখানে এনার্জি পটেনশিয়াল মডারেট মাঝামাঝি আছে। আবার দেখো এইচ তো আবার এইচ অনেক থেকে বড়, সব থেকে বেশি উচ্চতা তো উপরের কন্ডিশনে আছে, তার মানে এখানে কি হয়ে যাচ্ছে, মানে এখানে কি হবে এনার্জি যেখানে পটেনশিয়াল ছিল সেটা ম্যাক্স, এনার্জি কাইনেটিক আছে এখানে মডারেট আর এখানে ম্যাক্স ছিল। তার মানে পার্থক্যটা বুঝতে পারছো, এনার্জি কাইনেটিকটা সব থেকে নিচে ম্যাক্স ছিল, এবার ম্যাক্স থেকে যখন উপরে যাচ্ছে কাইনেটিক এনার্জিটা কমছে, তো যাচ্ছে কোথায়, আমি কি বললাম যে হচ্ছে শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে না, এদের রূপান্তর হচ্ছে, কাইনেটিক এনার্জিটা চলে যাচ্ছে পটেনশিয়াল এনার্জিতে। বুঝতে হবে এখানেই তো খেলা। ফার্স্ট যখন আমি এখন উপরে গেলাম, যখন বস্তুটা উপরে গেল সেই সময়টা আমি শুরু করছি, বস্তুটা উপরে গেল তখন বুঝতে চেয়েছিলাম কাইনেটিক এনার্জি ম্যাক্স ছিল, পটেনশিয়াল এনার্জি জিরো ছিল, ধীরে ধীরে উপরে যাচ্ছে কাইনেটিক কমছে, পটেনশিয়াল বাড়ছে, বুঝবে কিন্তু তাই মাঝে মাঝে সে মডারেট হলো। যখন টপ মোস্ট পয়েন্টে পৌঁছালো তখন পটেনশিয়াল জিরো, কাইনেটিকটা জিরো হয়ে যাবে, পটেনশিয়ালটা ম্যাক্স হয়ে যাবে। এবার সেম যখন উল্টো পড়বে, যখন বস্তুটা যখন টপ মোস্ট পয়েন্টে পৌঁছালো আবার যখন নিচে পড়ছে বস্তুটা আবার সেম উল্টো যাবে, তখন হচ্ছে পোটেনশিয়াল এনার্জি কমতে নিচে যখনই নামবে আবার লাস্টে যখন এই পয়েন্ট আসবে সেখানে ভি ভেক্টর মানে তখন কি যাবে ওর কাইনেটিক এনার্জিটা বেড়ে যাবে। তবে আমি কি বলতে পারছি, কাইনেটিক এনার্জিটা কমলে পোটেনশিয়াল এনার্জিটা বাড়বে, আর পোটেনশিয়াল এনার্জিটা বাড়লে কাইনেটিক এনার্জিটা কমবে, মানে একে অপরের পরিপূরক। তাহলে এদের যদি আমি সাম করি তাহলে এনার্জি মেকানিক্যালটা তো কনস্ট্যান্টই পাবো না, কাইনেটিক প্লাস এনার্জি পোটেনশিয়াল। এবার দেখ এটা যখন বাড়ছে এটা কমছে, আবার এটা যখন বাড়ছে এটা কমছে, তাহলে এটা ব্যালেন্স করে চলছে, এটা বেড়ে গেছে এটা কমে গেছে, মডারেট আছে তো এবার এটা বেড়ে গেছে এটা কমে গেছে, ব্যালেন্স করছে কি বলতে, এটা বাড়লে এটা কমছে, ঠিক আছে। তার মানে কি এনার্জি মেকানিক্যাল কিন্তু আমরা অল্টার ধ্রুবক পাবো, কনস্ট্যান্ট, এতে যোগফলটা করলে আমরা কনস্ট্যান্ট পাবো। আচ্ছা, এটা তো আমি একটু থিওরিটিক্যালি বেশি বুঝালাম, এবার আমরা কিন্তু একটা ম্যাথমেটিক্যালি টেস্ট করবো। কিরকম টেস্ট,
যান্ত্রিক শক্তিটা যে ধ্রুবক আছে সেটা প্রমাণ করা খুব এটা নির্দেশ স্থল, এটা বস্তু নির্মাণ, এটা আমার তিন জায়গায় আছে। ভর এম, নিচ থেকে উচ্চতা হচ্ছে এইচ, ঠিক আছে, আর এখান থেকে উচ্চতা হচ্ছে এক্স। ওকে, এবার প্রমাণ করতে হবে এই জায়গাটায় এই জায়গাটায় এই জায়গাটায় যে মেকানিক্যাল এনার্জি সেটা সেম। আচ্ছা, এবার টপ মোস্ট পয়েন্ট, এখানে এনার্জি পোটেনশিয়াল করতে হবে mgh, জি নিচের দিকে আছে, এখানে gh, আর এনার্জি কাইনেটিক কত, 0, মানে টপ মোস্ট পয়েন্ট, নিচ থেকে ছোটা বল পড়ে গেছে, ওখানে ভেলোসিটি 0। আচ্ছা ভাবো নিচ থেকে সব যায় উপর থেকে ছুটছিল সিট থেকে, উপরে তো পয়েন্টটাতে আমার 0 ছিল ভেলোসিটি, তবে এনার্জি কাইনেটিক 0, হাফ অফ মিস করে এটা যদি 0 যায় ওটা 0, তাহলে মেকানিক্যাল এনার্জি কত হবে, মানে যে সাম, যে যোগফল মানে কি 0 প্লাস ইনফিনিটি মানে তখন পয়েন্টে এনার্জি মেকানিক্যাল। আচ্ছা এবার এই পয়েন্টে চলে আসো, এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত, এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি এতটা ডিসটেন্স কত, এতটা পুরোটাই এক্স, এক্স তো এখান থেকে এতটা এক্স বলতে পারি আমরা এটাকে, তাহলে করে দিলাম এখান থেকে এতটা বলে দিলাম আমি এমজি, পোটেনশিয়াল এনার্জি কত mgx। আচ্ছা এনার্জি কাইনেটিকটা বার করব, কাইনেটিক বার করতে গেলে এখানে আমাকে একটা ভেলোসিটি লাগবে, ভেলোসিটি এখানে ভেলোসিটি হচ্ছে ইউ, ইউ ভেলোসিটি, ইউ ভেলোসিটি বার করব। আচ্ছা আমরা একটা ইকুয়েশন জানি না, ইউ স্কয়ার ইকুয়াল টু প্রাথমিক গতিবেগের স্কয়ার, না প্রাথমিক গতিবেগ তো 0 এখানে, প্রাথমিক গতিবেগের স্কয়ার প্লাস 2 নিচে দিকে জি যেহেতু সাপোর্ট করছে তার মানে 2g, এটার সমান কতটা হলো এসটা, যেটা এসটা মানে কি, মানে অ্যাকচুয়ালি সূত্রটা ছিল না ডিসপ্লেস ইকুয়াল টু স্কয়ার প্লাস 2s, এখান থেকে আনছি যেহেতু ফাইনাল আমাদের এখানে ইউ রয়েছে, আমরা তাহলে ইউ স্কয়ার ইকুয়াল টু, এবার এখানে যেটা আগের গতিবেগটা মানে কি এখানে গতিবেগ কত, বুঝলো তো, টপ মোস্ট পয়েন্ট। আচ্ছা এবার হচ্ছে জি এস, এস মানে সমানটা এখানে কত হয়েছে, এখান থেকে এইচ মানে কত, পুরোটা এইচ, এটুকু এক্স মানে এইচ মাইনাস এক্স, তাহলে এটা হলো ভি স্কয়ার, ভি স্কয়ারের রাশিমালা। আচ্ছা আমরা কাইনেটিক এনার্জি কি জানি, হাফ অফ এম ভি, না আমি যেখানে যেহেতু গতিটা কিং করেছি তাহলে ইউ স্কয়ার করেছি, ইউ স্কয়ার মানে হাফ অফ এম, ইউ স্কয়ারের ভ্যালু কত 2g এইচ মাইনাস এক্স, পুরোটা দেখো তাহলে হাফ অফ কাটবো, এটি হলো mg এইচ মাইনাস এক্স, মানে কি mg এইচ মাইনাস mg। আচ্ছা এবার তাহলে এনার্জি এখানে কি মেকানিক্যাল বার করি, এনার্জি মেকানিক্যাল মানে কি জানেন, এনার্জি পোটেনশিয়াল প্লাস এনার্জি কাইনেটিক, এই যে পোটেনশিয়াল হচ্ছে এনার্জি প্লাস এনার্জি কাইনেটিকটা আমি ভাবি mgh মাইনাস এই প্রুফটা কিন্তু ক্লাস 9 এর জন্য খুব ইম্পর্টেন্ট, এই তিনটা ভাগ করে করে দেখাতে হবে, মেকানিক্যাল এনার্জিটা কনস্ট্যান্ট 11 এর ছেলেমেয়েরাও দেখানো তোমরা। আচ্ছা এবার লাস্ট পয়েন্ট, সবথেকে নিচের পয়েন্ট, সবথেকে নিচের পয়েন্টে কি কোনো উচ্চতা আছে আমার, না এইচ নেই, তাহলে এই 0 যদি হয় তাহলে এনার্জি পোটেনশিয়াল কত 0, mgh, এইচ তো পোটেনশিয়াল 0, কাইনেটিকটা কি হবে, এখানে আমি ভেক্টর বলছি ইউর ভিটা সবমিছি, এনার্জি কাইনেটিক কত যাবে হাফ অফ ভি স্কয়ার। এবার ভিটা কত, ভিটা হচ্ছে যদি আমি এখান থেকে করছি স্থির অবস্থা থেকে পড়ছে, গ্র্যাভিটি যদি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ, ইউ মানে একদম যদি আমি সব শুরু থেকে ধরি তার মানে ইউ তো ওখানে 0 ছিল, আর 2g, জি এর সাপোর্ট করছে দিকে অ্যাক্সিলারেশন হচ্ছে পুরোটা সমান আছে h 2g, তো ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2g, এখানে বসে দিন ধরে হাফ অফ এই ইনস্ট্রুমেন্ট ইউ জি হাফ অফ পার্টিকেল। এনার্জি মেকানিক্যাল কত হলো, এনার্জি পোটেনশিয়াল প্লাস এনার্জি কাইনেটিক, এনার্জি পোটেনশিয়াল 0, তাহলে এনার্জি কাইনেটিকটা নিতে হবে অ্যাকচুয়ালি এনার্জি মেকানিক্যাল, তার মানে এখানে এনজিএস বাড়ালো, এখানেও এনজিএস বাড়ালো, আবার এখানে এনজিএস মিললো, ওই এতক্ষণ আগে যেটা থিওরিটিক্যাল বুঝলাম সেটা কিন্তু প্র্যাকটিক্যালি কি হলো তো, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি হচ্ছে কি এনার্জি মেকানিক্যাল এনার্জিটা কনস্ট্যান্ট। ওকে আচ্ছা নিচে দিয়ে স্ক্রিনশট নাও। এবার যেটা আমরা দেখুন একটা কোশ্চেন, দেখো বেশি দেখো না, যেমন অনেকটা ক্লাসটা লেন্দি হয়েছে আমার মনে হচ্ছে অলরেডি। কয়েকটা কোশ্চেনের মধ্যে আমার কয়েকটা ফেভারিট কোশ্চেন, দুটো পয়েন্ট আছে, এটা আইকিতে কোশ্চেন এসেছে, 3 ধরনের বস্তু,
এই যে পার্টি এরকম ভাবে নিয়ে গেলাম এরকম নিয়ে গেলাম, ঠিক আছে। এর জন্য W1 কাজ হবে, এর জন্য W2 কাজ হবে, এর জন্য W3 কাজ হবে, ঠিক আছে। তাহলে W1 W3 আর W3 এর মধ্যে এইখানে বস্তুটা থেকে এখানে এম হবে বস্তু W3 W1 W2 একটা এরকম ভাবে একটা এরকম ভাবে একটা আর টু ঘুরে নিয়ে গেল। তাহলে W1 W2 W3 এর মধ্যে সম্পর্ক করবে। এরপর তোমার প্রশ্ন আবার হয়ে গেছে, তাহলে একটা বলে দিই। আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে বলে দিই। আচ্ছা আমরা ইয়ে জানি তো ওয়ার্ক চলবে ফোর্সিং ডিসপ্লেসমেন্ট। দেখো তিনটা ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট সেম না, আমি অন্য কোনো ডিসটেন্স ব্যবহার করছি কিন্তু ডিসপ্লেসমেন্টটা তো সেম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, বুঝবে ব্যাপারটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি ডিসটেন্সগুলো আলাদা দিয়ে দিয়েছি কিন্তু ডিসপ্লেসমেন্ট তো একই। মানে আমি দুটো পয়েন্ট নিলাম, এই দুটোর মধ্যে কাজ এরকমভাবে করলাম, এরকম একটা ঘুরে কাজ করলাম, একটা এইভাবে ঘুরে কাজ করলাম, এই একটা এইভাবে কাজ করলাম, এটা কিন্তু কাজ একই হবে। আমরা কি জানি ফোর্সিং ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা তো এক, ডিসটেন্স আলাদা হতে পারে কিন্তু ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা তো এক। মানে কি হবে এখানে W1 = W2 W2। আর দেখো ডিসপ্লেসমেন্ট কিন্তু একই পয়েন্ট নিয়েছে, আমি এখানে ডিসপ্লেসমেন্ট এখানেও যা ডিসপ্লেসমেন্ট এখানেও তার ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ ওয়াই ইজ দিস। এই কোশ্চেন কিন্তু ট্রিকি কোশ্চেন। অনেকে ভাবে যে এই ডিসপ্লেসমেন্ট সবথেকে বেশি W1 গ্রেটার দ্যান হবে W2 তবে W3 এগুলো কম, সেটা ডিসটেন্স হলো ডিসপ্লেসমেন্ট, এগুলো মাথায় রাখতে হবে, এটা সরল আর ধর্তব্য আছে। আচ্ছা আর আজকে তো body and rest breaks into the process of the muscles. এটা তো পজিশনাল কোশ্চেন, ওই সব নিচে কোশ্চেন তো নিচে কোশ্চেন পজিশনাল কোশ্চেন। না এখানে কিছু দেখছি না, পজিশনাল কোশ্চেন। আচ্ছা আচ্ছা এখানে স্প্রিং কনস্ট্যান্ট বলে একটা কথা আছে, স্প্রিং এর ব্যাপারটা একটু বলে দিই। স্প্রিং বলতে কি, একটা স্প্রিং আছে এর মধ্যে একটা মাস হচ্ছে, ঠিক আছে। এবার আচ্ছা মাস না ভাবো একটা ফোর্স দিয়ে আমি এটাকে টানছি, ফোর্স দিয়ে আমি টানছি নিচে থেকে। এবার ফোর্স দিয়ে টানার মানে এর একটা সরণ হবে তো এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করবে, ঠিক আছে। আমি একটা গ্রাফ আকারে বলি, যখন এফটা বাড়বে তখন এক্স এর মানটাও বাড়ছে, ঠিক আছে। যখন এফ এর মান বাড়ছে এক্স এর মান বাড়ছে, যত বেশি ওয়ার্ক করছি তত বেশি কি স্পিনটা ছুটছে। আচ্ছা এবার একটা জিনিস মাথায় রাখবে, ওয়ার্ক কি করে না সবসময় যে বল আর সরণ তাদের মানে তাদের যে এরিয়াটা আছে, ধরুন যদি এখন হচ্ছে এরিয়াটা মানে ত্রিভুজের এরিয়া তো যতটা মানে কভার করেছে ত্রিভুজের এরিয়াটা কি আমাকে সবসময় ওয়ার্ক দেয়, ঠিক আছে। এই ওয়ার্কটা কিন্তু আমাদের ত্রিভুজের এরিয়াটাই দেয়। এবার এটা তো একটা নর্মাল ছিল কিলোমিটার ক্রস, তাহলে কিন্তু আমাদের কি ইন্টিগ্রেট করতে, ঠিক আছে, বলতে এখান থেকে এতটা কত এতটা কিন্তু করতে, তাহলে ইন্টিগ্রেট করতে হবে। যদি সিম্পল একটা ত্রিভুজ তাই আমাদের ইন্টিগ্রেশনের ব্যাপার, তাহলে আচ্ছা এটা সমগ্র ত্রিভুজ ক্ষেত্রফল কত হবে, তারপর এফএক্স, ঠিক আছে তো, তারপর এফএক্স। আচ্ছা এটাকে আমরা কি বলছি তাহলে যদি না বুঝতে হলে আমি আবার বলছি, যখন F0 ছিল তখন X0 ছিল, যখন F0 ছিল X0 ছিল, ফোর্সে যিনি সরণ আনবেন, যখন F বল প্রয়োগ করলাম তখন কত সরণ X, তাহলে এখানে কত হলো গড় বল কত, F0 ছিল তারপরে F হলো 0 প্লাস F বাই 2 ফোর্স অ্যাভারেজ, ফোর্স অ্যাভারেজ ইজ ইকুয়াল টু F বাই 2। আর সরণ কত হলো, সরণ তো অ্যাভারেজ হবে না, ওটা তো কনস্ট্যান্টলি বাড়বে, ফোর্স কত নাও বাড়তে পারে, এটা তো আমার হাতে,
এবার হচ্ছে সরণটা তো আমার কত এক্স্যাক্টলি এক্স পরিমাণ হলো সরণ। তাহলে এবার তো ওয়ার্কটা কত হবে? নেট ফোর্স নেবো, সরি ফোর্স অ্যাভারেজ নেবো 2/2x, আমার ওয়ার্ক হলো হাফ অফ এক্স। আচ্ছা এটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে। আচ্ছা এবার স্প্রিং এর ক্ষেত্রে আমরা কি জানি F ইজ ইকুয়াল টু x মাইনাস x যোগ আচ্ছা এক্স তো F সমানুপাতিক x, ঠিক আছে? F সমানুপাতিক x এটা জানি, যত F বাড়াবে তত x বাড়বে। তাহলে F ইজ ইকুয়াল টু kx, স্প্রিং কনস্ট্যান্ট, ঠিক আছে? এবার এখান থেকে আমরা কি বলতে পারি, F কে এবার আমি এখানে রাখো, F কে কি লিখছি kx লিখছি, তাহলে এই ইকুয়েশনে বসে দিই ওয়ার্কের ইকুয়েশন হাফ অফ f এর জায়গায় k আর x x মানে x x, এটা হলো একটা ওয়ার্কের ইকুয়েশন। এটাকে বলে স্প্রিং এর স্থিতিশক্তি, স্থিতিশক্তি বলা হচ্ছে। এটা যেহেতু ওয়ার্ক আমি এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবো যদি কোর্স দেওয়া হতো, আর নাহলে যদি স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া থাকে আর সমান দেওয়া থাকে তাহলে স্প্রিং এর সঞ্চিত স্থিতিশক্তি। আচ্ছা তাহলে আজকে অনেকটাই পড়া হলো। আজকে এতটুকু থাক। যারা আশা করি যারা বিএসও প্রিপারেশন করছো বা এমএসও প্রিপারেশন করছো বা বোর্ডের জন্য করছো তারা কিছুটা ভুলে উপকৃত হয়েছে। আজকে এতটাই থাক, পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আচ্ছা যদি কমেন্ট লাইক পাই, বিএসও ছবির জন্য আরও হচ্ছে পার্ট লাগে, এক্সটেনশনাল পার্ট লাগে অন্যান্য চ্যাপ্টারে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু পরবর্তী সিরিজ আনবো, কারণ 23-এর জন্য পরীক্ষা খুব শীঘ্রই 12টা থেকে 13টা চ্যাপ্টার, 12টা দিনে এক একটা চ্যাপ্টার কমপ্লিট করছি, এবার করলে কিন্তু হয়ে যাবে না। তাই আশা করছি দিয়েছো আমার একটা টার্গেট আছে একটা ব্যাচ থেকে মানে 2024-কে ভালোভাবে রেডি করার জন্য। তোমরা হেল্প পাও, যেহেতু সেরকম ভালো কিন্তু টেকনিক ইনস্টিটিউটে এখন দিয়েছে, তাই এই কোশ্চেনগুলো পড়াচ্ছে বা থিওরিটি মেনলি পড়াচ্ছে, কোশ্চেন কিছু কিছু হচ্ছে। আর যদি কোশ্চেন লাগে অবশ্যই কমেন্টস জানাবে, আর হচ্ছে দিয়েছোর জন্য কমেন্ট অবশ্যই করবে। ওকে টাটা।